হ্যালো বন্ধুরা, আমি অতনু আর আপনারা দেখছেন সফরই অতনু। আজকে এই সফরে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো রাজস্থান গোলাপি শহর জয়পুরের কিছু বিখ্যাত জায়গা। হাওয়া মহল, জলমহল, যন্তর মন্তর, পত্রিকা গেট, সিটি প্যালেস, আমের ফোর্ট, জয়গড় ফোর্ট। শুধু ঘুরিয়ে দেখাবো না, এর পাশাপাশি আপনাদের জানাবো কম খরচে কিভাবে জয়পুর ঘুরে দেখবেন। বন্ধুরা, আমি এখন আছি দিল্লির ঢোলকোবা বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনারা জয়পুরের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন, এসি, নন এসি, বিভিন্ন ধরনের। প্রথমত রয়েছে সরকারি বাস, যেগুলো বিভিন্ন লোকাল রুট হয়ে জয়পুরের সিন্ধি ক্যাম্প বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। দ্বিতীয় রয়েছে রাজস্থান স্টেট বাস। এই বাসগুলো তুলনামূলক দ্রুত যায় এবং এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। এর ভাড়া 790 টাকা। আর এক ধরনের বাস হলো প্রাইভেট এসি বাস। এর মধ্যে স্লিপার সুবিধাও রয়েছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যের পরে এই ধরনের বাসগুলি বেশি চলাচল করে। ভাড়া সাধারণত 500 থেকে 600 টাকার মধ্যে। আমি এখন যে বাসটিতে বসে আছি সেটি সরকারি বাস। এই ধরনের বাস লোকাল এলাকার মধ্যে দিয়ে যায় এবং তুলনামূলক কম খরচে জয়পুরে পৌঁছে দেয়। এই বাসের ক্ষেত্রে 300 টাকা ভাড়া ছিল। বাসটা নির্দিষ্ট সময় ছেড়ে দিল আর আমাদের শুরু হয়ে গেল দিল্লি থেকে জয়পুরের সফর। দিল্লির ব্যস্ত শহর পেরিয়ে ধীরে ধীরে আমরা রাজস্থানের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর তখন রাস্তার দুই ধারের দৃশ্য বদলাতে শুরু করলো। শহরের কংক্রিটের জঙ্গল পেরিয়ে সামনে দেখা দিতে লাগলো রাজস্থানের শুষ্ক প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, পাথুরি এলাকা এবং মরুভূমি আবহ। এই 4 ঘন্টা ধরে আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা রাজস্থানের জয়পুরের দিকে এগিয়ে যেতে থাকলাম। এগুলো প্রধানত আরাবলি পর্বতের অংশ। আরাবলি পর্বত এখান থেকেই শুরু হয়েছে। প্রায় 5 ঘন্টা রাস্তায় বাসের জার্নিংয়ের পরে আমরা পৌঁছে গেলাম রাজস্থানের জয়পুরে। বাস স্ট্যান্ডে নেমেই প্রথমে কাজ ছিল থাকার জন্য একটা জায়গা খোঁজা। আমরা একটি সিঙ্গেল বেডরুম নিয়েছিলাম, যার ভাড়া ছিল 1200 টাকা। হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য পাথরিকা গেট। আমাদের হোটেল থেকে পাথরিকা গেট প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে ছিল। বন্ধুরা, পাথরিকা গেট এমন একটি জায়গা যেখানে আপনারা সাধারণ ছবি এবং রিলস তৈরি করতে পারবেন। এমনকি প্রি ওয়েডিং শটও এখানে খুব সুন্দর ও ভালো দেখায়। জয়পুরে দিনের বেলায় গরম থাকলেও বিকালের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসে। হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, তাই বিকালের দিকে এই জায়গাটা অনেক মনোরম হয়। আপনারা চাইলে দিনের আলোতেই এখানে এসে ঘুরে ও ছবি তুলতে পারেন। আর অবশ্যই সন্ধ্যের পরে একবার এখানে ফিরে আসতে পারেন, কারণ আলো জ্বলার পরে পাথরিকা গেটের সৌন্দর্য একেবারেই অন্যরকম দেখতে লাগে। সন্ধ্যার আলোতে যখন পাথরিকা গেটের সমস্ত আলোগুলো জ্বলে উঠবে, অবশ্যই কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তুলে রাখবেন, যা ভবিষ্যতে আপনাদের মেমোরি হয়ে রয়ে যাবে। চারিধারটা ভালোভাবে ঘোরাঘুরি করে আমরা এখান থেকেই অল্প কিছু খেয়ে হোটেলে চলে গেছিলাম, যাতে খাবার জন্য আর আমাদের বাইরে না আসতে হয়। আর মনে রাখবেন, যেমন খাবেন তেমনই খরচা হবে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম জয়পুর শহর ঘোরার উদ্দেশ্যে। জয়পুরকে বলা হয় রাজস্থানের পিঙ্ক সিটি। শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য গোলাপি বা লালচে রং ব্যবহারে এই শহরটিকে অন্য শহরগুলি থেকে একদম আলাদা করে তুলেছে। এই সুন্দর শহরের ব্যস্ত রাস্তা আর ঐতিহাসিক ইমারত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের সবথেকে প্রথম ও বড় ডেস্টিনেশনে, হাওয়া মহলে। বন্ধুরা, হাওয়া মহল হলো জয়পুরের অন্যতম বিখ্যাত স্থাপত্য। বন্ধুরা, হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে আপনার ফোনের গ্যালারি ভরে ফেললেও আপনার মনে হবে যে ছবি তোলা এখনও শেষ হয়নি। আর একটা কথা জানিয়ে রাখি, হাওয়া মহলের ঠিক সামনে একটি ক্যাফে আছে। ওই ক্যাফের সামনে থেকে হাওয়া মহলের জন্য অসাধারণ ফটোশ্যুট করা যায়। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তবে ওখানে ফটো তোলা এবং রিলস বানানো এবং পিওডি শুটিং করার জন্য আপনাদের পর্যাপ্ত পেমেন্ট করতে হবে। মহারাজা সবাই সিং দ্বিতীয় এই হাওয়া মহলটি নির্মাণ করান। এই জায়গা থেকে রাজপরিবারের মহিলারা, যেনারা পর্দা মেনে চলতেন, বাইরের শহরের বিভিন্ন অনুষ্ঠান ও দৃশ্য দেখতেন। এই হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কয়েকটা ফটো তুলে নিন, যা ভবিষ্যতে আপনার স্মৃতি হয়ে রয়ে যাবে। হাওয়া মহলের ভেতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট সংগ্রহ করে নিতে হয়েছিল, যার ধার্য মূল্য ছিল 102 টাকা এবং স্টুডেন্টদের জন্য এখানে 52 টাকা করে নেওয়া হয়। হাওয়া মহলের ওপরের ফ্লোরটাতে আসলে আপনাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। চারিধার থেকে ঠান্ডা হাওয়া আপনাদের গায়ে এসে লাগবে এবং অনুভূতি হবে আপনারা সেই 400 বছর পুরনো এক মহলে বসে রয়েছেন। এখানের যে ছোট ছোট জানালাগুলো দিয়ে বাতাস চলাচল করছে, তা আপনাকে সত্যি অবাক করবে। এই কারণে গরমের মধ্যেও এখানে ঠান্ডা আবহাওয়ার অনুভব করা যায়। এই হাওয়া মহল সম্পূর্ণ ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে সেটা আলাদাভাবে দেখতে পারেন।
এই ওপর থেকে দাঁড়িয়ে অল্প কয়েকটা ছবি নিয়ে নিন জয়পুরের সুন্দর শহরটাকে আপনারা মনে রাখার জন্য এই স্মৃতিগুলো রয়ে থাকবে। ঘোরা শেষ করে আমরা হাঁটতে হাঁটতেই চলে এলাম যন্তর মন্তরের দিকে। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, হাওয়া মহল ও যন্তর মন্তর খুব বেশি দূরত্বের মধ্যে নয়। যন্তর মন্তর তৈরি করা হয়েছিল জ্যোতিষবিজ্ঞানের বিভিন্ন হিসাব নিকাশ এবং সময় নির্ণয়ের জন্য। এখানকার বিশাল বিশাল যন্ত্রগুলি দেখলে মনে হবে আজ থেকে কয়েকশো বছর আগের প্রযুক্তি ও জ্ঞান কতটা উন্নত ছিল। আর কথাটি মনে রাখবেন, যন্তর মন্তরে প্রবেশের জন্য আমাদের টিকিট সংগ্রহ করতে হয়েছিল, যার ধার্য মূল্য ছিল 101 টাকা। যন্তর মন্তরটি ভালোভাবে ঘুরে দেখার পরে আমরা চলে এলাম সিটি প্যালেসে। যন্তর মন্তরের গেট থেকে বেরোলেই আপনারা সিটি প্যালেসের গেটটি দেখতে পাবেন। জয়পুর শহরটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলার সময় সবাই সিং দ্বিতীয় এই সময় এই রাজপ্রাসাদটিকে নির্মাণ করান। সিটি প্যালেসের ভেতরে ঢুকলে আপনার রাজপরিবারে ব্যবহৃত বিভিন্ন জিনিস দেখতে পাবেন। পোশাক, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র এবং পুরনো দিনের বিভিন্ন নিদর্শন আপনারা এখানে দেখতে পাবেন। এখানে রাখা রয়েছে বিশাল আকৃতি দুটি রূপোর কলস, যেগুলি গ্রিনস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। মনে রাখবেন, সিটি প্যালেসে প্রবেশ করার জন্য আমাদের 400 টাকা টিকিট সংগ্রহ করতে হয়েছিল। সিটি প্যালেস সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা যদি দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সিটি প্যালেস সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য আপনারা জানতে পারেন। সেখানে আপনারা দেখতে পাবেন রাজপরিবারের সদস্যরা কেমনভাবে থাকতেন, রাজা কিভাবে রাজকার্য করতেন এবং তাদের দৈনন্দিন জীবন কেমনভাবে কাটত, সেই সম্বন্ধে আপনারা সংক্ষিপ্ত সেখানে ইতিহাস পাবেন। সিটি প্যালেসে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম রাজপ্রাসাদের মেন অংশে, যেখানে মহারাজারা রাজকার্য সম্পূর্ণ করতেন এবং যেখানে মহারাজাদের দরবার বসত। চলুন বন্ধুরা, চারিধারটা ঘুরে দেখা যাক। সিটি প্যালেসটা ভালোভাবে ঘুরে দেখা হয়ে গেলে আপনারা বন্ধুরা অবশ্যই কিছু সুন্দর সুন্দর স্মৃতি জমিয়ে নেবেন ফোনের মধ্যে, যা ভবিষ্যতে আপনারা আপনাদের পরিবারের আত্মীয় স্বজনকে দেখাতে পারবেন। চলুন এবার আমরা সিটি প্যালেস থেকে বাইরের দিকে বেরিয়ে পড়ি। সিটি প্যালেস থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম জলমহলে। সিটি প্যালেস থেকে জলমহলে আসার জন্য আমাদের মাথা পিছু 20 টাকা করে ভাড়া লেগেছিল। এখানে কোনো ধরনের টিকিট কাটতে লাগে না। জয়পুরের মানসাগর লেকের নীল জলের মাঝে দাঁড়িয়ে থাকা এই সুন্দর প্রাসাদটি দূর থেকে দেখতে অসাধারণ লাগে। জলমহলের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রাসাদের বেশিরভাগ অংশটিই জলের নিচে। আমরা যেটা দেখছি সেটি কেবলমাত্র একটিই অংশ এবং এই মহলের উপরের অংশ। বন্ধু বান্ধবীদের সাথে দাঁড়িয়ে এখানে সুন্দর কিছু ছবি তুলে নিতে পারেন এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এরপরে আমরা রিক্সা বুক করে চলে এলাম আমের ফোর্টের দিকে। রিক্সা ভাড়া বাবদ আমাদের দিতে হয়েছিল 200 টাকা। আমের ছিল কাছোয়া রাজবংশের রাজধানী, তারপরে জয়পুর শহরটি নির্মাণ করা হয়। চলুন আমরা আমের ফোর্টটিকে দেখে নিই। আমের ফোর্টটিকে দেখতে হলে সময় নিয়ে এবং দিনের আলোতে আসা ভালো, কারণ সন্ধ্যার পরে আমের ফোর্ট বন্ধ করে দেওয়া হয়। আমের ফোর্ট ঘুরে দেখতে গেলে ইতিহাসের সঙ্গে যেন একটা সরাসরি কানেকশান তৈরি হয়। চলুন বন্ধুরা, আমরা এই আমের ফোর্টকে ঘুরে দেখে ফেলি। তবে এই আমের ফোর্টের সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি আলাদা আলাদাভাবে বানানো রয়েছে, আপনারা চাইলেন সেখান থেকে গিয়ে দেখতে পারেন। রাজপুতদের গৌরবময় ইতিহাস এবং যুদ্ধ কৌশল সমস্তটা সেই ভিডিওর মধ্যে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। এই ফোর্টের বিভিন্ন অংশ ঘুরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজপ্রাসাদের মূল অংশে। এই মূল অংশে প্রবেশের জন্য আমাদের টিকিট সংগ্রহ করতে হয়েছিল, যার ধার্য মূল্য ছিল 200 টাকা। তবে স্টুডেন্টদের জন্য কিছুটা ছাড় রয়েছে। এখানেই মহারাজারা বিশেষ সভা করতেন এবং রাজপরিবারের বিশেষ কিছু কাজও এখানে করতেন। আপনারা এখন যেটা দেখছেন এটা হলো গণেশ পোল। এটা রাজপরিবারের ভেতরের অংশ যাওয়ার প্রধান ও মেন গেট। এই জায়গার অনেক অংশই আপনারা হয়তো যোধা আকবর সিনেমাতে দেখে থাকবেন। মুঘল সম্রাট আকবরের সাথে এই কছোয়া পরিবারের একটি পারিবারিক সম্পর্ক রয়েছে, যা আপনারা আমার ওই আগের ভিডিওটি দেখলে জানতে পারবেন। চলুন আমরা এই ফ্লোরের ভেতরের কিছু অংশ দেখে ফেলি।
চলুন বন্ধুরা, আমরা এই মহলের ভেতরে প্রবেশ করি। এটি হলো শীষ মহল। এই মহলটি রাজপরিবারের সদস্যরাই ব্যবহার করতেন, কারণ এখানে রাজপরিবারের সদস্য ছাড়া আর কারোর অনুমতি ছিল না প্রবেশ করার। এখানে রাজপরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্য এই মহলটি বানানো হয়েছিল। এই মহলটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে কেবলমাত্র একটি প্রদীপের আলোতেই পুরো মহলটি আলোকিত হয়ে যেত। শীষ মহলটিকে ভালোভাবে ঘুরে দেখার পরে আমরা সোজা চলে গেলাম রাজবাড়ির রান্নাঘরের দিকে। এই রাজবাড়ির রান্নাঘরেই লুকিয়ে রয়েছে রাজপরিবারের প্রধান ও গুরুত্বপূর্ণ রহস্য, যা অনেকেই জানেন না। এই রাজবাড়ি থেকেই সোজা চলে যাওয়া যায় একটি সুড়ঙ্গ পথের মাধ্যমে জয়গড় ফোর্টে। আপনারা যদি এই সুড়ঙ্গের ইতিহাস জানতে চাই, অবশ্যই আমার চ্যানেল সফরহিত অর্থনীতিতে গিয়ে সার্চ করবেন আমের ও জয়গড় ফোর্ট। দুটো আলাদা আলাদা পর্বে বানানো আমার এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ আমের ও জয়গড় সম্বন্ধে জানতে পারবেন এবং জানতে পারবেন এই রহস্যময় সুড়ঙ্গ এবং কারাগারের কথা। সুড়ঙ্গটা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার লম্বা ছিল। আমরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে জয়গড় ফোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য পাহাড়ি পথ বেছে নিলাম, কারণ আপনারা যদি সড়ক পথে জয়গড় ফোর্টে যেতে চান তাহলে আপনাকে কম করে 18 কিলোমিটার অতিক্রম করতে হবে। বন্ধুরা মাথায় রাখবেন, জয়গড় ফোর্টেও ঢোকার জন্য আপনাদেরকে 200 টাকার টিকিট সংগ্রহ করতে হবে। জয়গড় ফোর্ট মূলত সৈনিকদের প্রশিক্ষণের একটি জায়গা ছিল। এখানে বিভিন্ন রাজপুত রাজাদের এবং সৈন্যদের প্রশিক্ষণ করানো হতো। বিভিন্ন যুদ্ধ কৌশল, কূটনীতি সমস্ত কিছু এখানেই শেখানো হতো। বন্ধুরা এখানে এসে যেটি অবশ্যই আপনারা দেখবেন সেটি হলো বিখ্যাত জয়বান কামান, যা পৃথিবীর বৃহত্তর চাকাযুক্ত কামান। কেল্লাটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে পুরো জয়পুর শহরটিকে দেখা যায় এবং বাইরের শত্রুর আক্রমণ থেকে জয়পুরকে রক্ষা করা যায়। বন্ধুরা জয়গড় কেল্লার সম্পূর্ণ ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন। বন্ধুরা আমার জয়পুর ভ্রমণ শেষ, এবার আমরা ফিরে যাব দিল্লির উদ্দেশ্যে। আবার আমরা সিন্ধি ক্যাম্প বাসস্ট্যান্ড থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা শুরু করলাম। এবার আমি যে বাসটা নিয়েছিলাম সেটা রাজস্থান সরকারি বাস এবং এটার মধ্যে এসি অ্যাভেলেবেল ছিল এবং এর টিকিট খরচা ছিল 790 টাকা। আপনাদের যদি আজকের এই ভ্রমণ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এমনই সফরমূলক ভিডিও আপনারা দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে আপনারা ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।